মিয়া, জয় বাংলা পড়া কি শেষ হইছে? যেই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই? রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? পিনাকি ইলিয়াস ওদের নতুন খেলা শুরু করছে। কি সেই নতুন খেলা? আপনারা জানেন বহির্বিশ্বে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান এখন সুস্পষ্ট। শেখ হাসিনার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়তেছে। ওদের মেটাকুলাসলি ডিজাইন করা ফরম্যাট কিন্তু এখন ইন্টারন্যাশনাল বিশ্ব গ্রহণ করতেছে না। ইভেন হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প ওদের সকল নথিপত্র ছুঁড়ে ফেলায় দিছে। তো পরবর্তীতে বুঝতেই পারতেছেন যেহেতু আমেরিকা এই কাজটা করছে, তো আস্তে আস্তে অন্যান্য সব রিজিমও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। যখনই ধীরে ধীরে এই রিজিমটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে তখন বহির্বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধানই শেখ হাসিনার প্রতি সমর্থন জানাচ্ছে। তো যখনই শেখ হাসিনার প্রতি এই রাষ্ট্রপ্রধানরা সমর্থন জানাবে তখন কি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দাম থাকে না। তো ইতিমধ্যে তারই ধারাবাহিকতায় সাংবাদিক ইলিয়াসকে ডিপোর্ট করার জন্য আমেরিকান প্রশাসন কাজ করছে। এই জন্য দেখবেন সাংবাদিক ইলিয়াস কিন্তু কিছুদিন আগে ঘোষণা দিয়ে দিছিল যে আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরতেছি। কেন বলছে এই কথা? এতদিন দেশে আসলেন না, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে 6 মাস হয়ে গেল, তাও দেশে আসলেন না। এখন তড়িঘড়ি করে দেশে আসতেছেন কেন? কারণ এখন যদি ও দেশে না ফিরে আসে স্বেচ্ছায়, তাহলে ডিপোর্ট একবার হয়ে গেলে ভবিষ্যতে আমেরিকার মাটিতে সে আর ঢুকতে পারবে না। এখন ওখানে আমেরিকায় যেভাবে সে আছে, ভবিষ্যতে চাইলেও সে ভিসা পাবে না রাষ্ট্রীয় আইন অনুযায়ী, অভিবাসন আইন অনুযায়ী। তো পরবর্তীতে আমেরিকার রাস্তাটা যেন খোলা থাকে, এই জন্য বাধ্যগতভাবে তাকে দেশে আসতেই হবে। আর এবার আসেন ফ্রান্সে থাকা পিনাকি ভট্টাচার্যের কথা। পিনাকি ভট্টাচার্য কিন্তু রাজনৈতিক আশ্রয়ে ফ্রান্সে ছিল, কিন্তু ফ্রান্স কিন্তু তাকে আর রাজনৈতিক আশ্রয় দেবে না। কারণ ইতিমধ্যে ফ্রান্স বুঝে গেছে যে তিনি 250 শিশু হত্যা করছে নকল ঔষধ সাপ্লাই দিয়া। বাংলাদেশের বাজারে তিনি নকল ঔষধ সাপ্লাই দিত এবং ভোক্তা পর্যায়ে সেই ওষুধ খায়া 250 শিশু মারা গেছে বিএনপি সরকারের আমলে। এই বিষয়গুলো যখন সামনে চলে আসছে তখন ফ্রান্স প্রশাসন কিন্তু তাকে একটা রিস্ক পয়েন্ট হিসেবে ট্রিট করা শুরু করছে এবং ধীরে ধীরে তাকেও বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। একবার যদি তার রাজনৈতিক আশ্রয় ফ্রান্স থেকে ক্যান্সেল হয়ে যায়, তিনি পৃথিবীর কোনো দেশে আর রাজনৈতিক আশ্রয় পাবেন। সো ধীরে ধীরে তিনিও চাপে আছেন। এই জন্য সে চাচ্ছে বাংলাদেশে যেন শেখ হাসিনার পুনরায় আবির্ভাব না হয়, শেখ হাসিনা যেন বাংলাদেশে ফিরতে না পারে। এই জন্য তিনি উপদেষ্টা আসিফকে আবার ফোন দিচ্ছেন, দিয়ে দ্রুত জুলাই আন্দোলনের মতো মাঠ গরম করার অর্ডার দিয়েছেন। চলেন তাদের লিক হওয়া সেই কথোপকথনটা একটু দেখে আসি। হ্যালো, হ্যাঁ দাদা। এই ছোট ভাই, পেকু নিয়ে খাল কাটলি হবে? লাল কালিসে হাঁটতে এখনই কেন মন চায়? লাল করা বাকি আছে না? তোমারে কি কইছিলাম প্যারিসে, আর তুমি কি করতেছো আসরের মাঠে দাঁড়াইয়া? হ্যাঁ দাদা, কি হয়েছে? আপনি যেমন গাইড করতেছেন অমনি তো কাজ হইতেছে। তোর মিয়া, জয় বাংলা পড়া কি শেষ হইছে? যেই প্ল্যান দিছিলাম তার এক্সিকিউশন কই? রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? জি না দাদা, এখন কি করবো কোন আপনি? ইন্ডিয়াতে বৈশা ফাল পাড়তেছে, ফাল নাকি আমাকে ফালাইব। জি দাদা। নেতারা কেমনে জানে পানি পায়? আর কথা কইলে যদি পাল রাস্তায় নামে কি হইব বুঝতেছো? জি দাদা। এখন আমি তোমাকে লগে প্রাইভেট ইউনিভার্সিটির জেনজি দেখতেছি না। জি দাদা, এখন কি করবো? জেনজি কেমনে নামাইছিলা বুঝলা গেছো মিয়া? না না দাদা। তাইলে প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো তোমাকে লগে আসে ওইখান থেকে 4টা সিলেক্ট করবা, একটা মাইয়া রাখবা। জি বুঝছি। তুমি আমার বুঝছো? শোনো, তোমার ভেকু এখন কাজে লাগো। জি জি জি। মাটি কাইটা এই দেশে ক্ষমতা থাকতে পারবা না, বুঝছো? জি দাদা। কি বুঝছো? না মানে দাদা আপনি বলেন। শোনো, জানান দিতে হবে জেনজি ওরে ভেকু লাগাও 32-এ। এর কথা শুরু, ভেকু ঢুকবে মিছিল কইরা। জি দাদা। বাল্ব দিতে আসবো কনফার্ম। সেই সময় ওই যে একটা রেডি থাকবো 32-এ, একদম ফ্রন্টে রাখবা, ক্যামেরা 3 দিকে, বুঝছো? তারপর জয় বাংলা। জি দাদা। তারপর রাস্তা গরম, রাস্তায় আমি প্রাইভেট ইউনিভার্সিটির আবার দেখতে চাই। মাদ্রাসার এই বাচ্চার সামনে যেন না থাকে। কি বুঝছো? ঠিক আছে, ঠিক আছে বুঝছি। 32 শেষ, শেষ 4টা লাশে নিষিদ্ধ। আর 7 তারিখ দিবে ইনক্লাব প্রোক্লামেশন। আর শোনো, আমি বুইরের সাথে কথা কইছি, হালারাজি। তুমি তারে কিছু জিগাইতে যাইও না। হাসনাত সার্জিস সময় মতো স্ট্যাটাস মারবে, তুমি খালি সম্মতি সূচক স্ট্যাটাস দিবা। ঠিক আছে বুঝছি, আপনি টেনশন নিয়েন না দাদা। আমরা একটা গ্যাপে পড়ছি, সেটা থেকে মুক্তি দিতে এর উপর প্ল্যান নেই। আর দাদা 4টায় ফেলে রাখি। কি মাইয়া মায়া লাগে? কি যে কন্যা দাদা। ঠিক আছে, ডান। ইনকিলাব জিন্দাবাদ।
ঠিক আছে, ইনকলাব জিন্দাবাদ। তো দেখলেন তো, মেটাকুলাসলি ডিজাইন করা সেকেন্ড অধ্যায়ের পরিকল্পনা হচ্ছে এটা। তারই একটা ছোট্ট অংশ ছিল ধানমন্ডি 32 ভাঙা। ধানমন্ডি 32 ভেঙেই তারা সেই মেটাকুলাসলি ডিজাইনের দ্বিতীয় অংশ পরিচালনা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, এই মুহূর্তে এসে সব থেকে বেশি লাফালাফি কারা করতেছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন সমন্বয়করা উদিত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারে, এটাও কিন্তু মেটাকুলাসলি ডিজাইন করা এই দ্বিতীয় অধ্যায়েরই একটা অংশ। খেয়াল করে দেখবেন 18 ফেব্রুয়ারি তারিখে এই মেটাকুলাসলি ডিজাইন করা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় অধ্যায়ের সমন্বয়করা আত্মপ্রকাশ করে ফেলছে। 19 ফেব্রুয়ারি 2025 এই তারিখের চ্যানেল 24 এর কাভারেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরেও চলেন আপনাদেরকে কিছু ফুটেজ দেখায় নিয়ে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ, তারিখ 19/2/2025 সাল, সময় রাত 10 স্থান রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলা মোটর। এখন জামাত শিবিরের আদু ভাইগুলা টাকা দিয়ে বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি নিজেদেরকে ছাত্র দাবি কইরা কোমলমতি এই সমস্ত শিক্ষার্থীদের উস্কায় রাস্তায় নামায়, এই দায়ভার কার? এই দায়ভার সম্পূর্ণ এই বৈষম্য বিরোধী নামধারী এই সমস্ত জঙ্গি সংগঠনের। কেন বলছি জঙ্গি সংগঠন? কারণ আপনারা জানেন কাতার থেকে তুরস্ক এবং মালয়েশিয়া হয়ে এদের কাছে টাকা আসে, এবং ইতিমধ্যে কাতারের আমির তিনি ভারতে সফর করে ইন্ডিয়ার সাথে নেগোশিয়েট করে ফেলছে, তিনি কিন্তু আর টাকা দেবে না বলে ফেলছে। এই জন্য খেয়াল করে দেখবেন উপদেষ্টা আসিফ আওয়ামী লীগের প্রশ্নে তার অবস্থান থেকে সরে আসছে আর এদেরকে সামনে আগায় দিচ্ছে। রক্ত না নামাইলে কি 5 আগস্ট হইতো? দেখলেন তো, এভাবেই নতুন করে জুলাই আন্দোলনে ফ্রন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেখে নতুন করে মেটাকুলাসলি ডিজাইন করা আন্দোলন প্ল্যান করা হচ্ছে। যেখানে আগের আন্দোলনের শহীদরা, যেখানে আগের আন্দোলনের আহতরা, যেখানে আগের আন্দোলনের ভুক্তভোগীরা এখনো পর্যন্ত কোনো সুবিধা তো দূরের কথা, ঠিকমতো চিকিৎসাই পাচ্ছে না, এখন এই মুহূর্তে তারা আবার নতুন ভাবে লাশ ফেলানোর পরিকল্পনা তৈরি করতেছে। এখানেও ওই আগের প্ল্যানই বাস্তবায়ন হবে 7.62, এবং পাকিস্তান থেকে তারা যে এই কয়েকদিনে যে সমস্ত অস্ত্র ঢুকাইছিল সেই অস্ত্রগুলোই এখন ব্যবহার করা হয়, কারণ উপদেষ্টা থেকে শুরু করে টোটাল রাষ্ট্রের এক্সেস এখন ওদের হাতে। তো আগে ইমোশনালি খেলছে, এখন রাষ্ট্রীয়ভাবে খেলা শুরু করবে। এই যে রাষ্ট্রীয়ভাবে খেলার জন্য মেটাকুলাসলি ডিজাইন করা তাদের এই প্ল্যানে ব্যবহার করা হবে আমার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের। এই স্টুডেন্টরা যদি মারা যায়, আহত হয়, দায়ভার কে নিবে? জুলাই আগস্টের আন্দোলনে যারা ভুক্তভোগী তারাই এখনো ঠিকঠাক মতো চিকিৎসা পাচ্ছে না। ভাতার নাম করে একটা ফাউন্ডেশন খুললো এবং তাদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে সমন্বয়করা, উপদেষ্টারা বিলাসিতা শুরু করলো। এখন সেই বিলাসিতার প্রেমে পড়ে ক্ষমতা আর তারা ছাড়তে চাইতেছে না। এখন তারা ক্ষমতায় থাকার জন্য আবার স্টুডেন্টদের ঢাল বানাবে, আবার স্টুডেন্টদের রক্ত চুষবে। এইবার যদি গণহত্যা হয়, এই দায় সম্পূর্ণ এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকেই নিতে হবে, এই পিনাকিকে নিতে হবে, এই ইলিয়াসকে নিতে হবে। এবার যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মিসগাইড করে রাস্তায় নামায়, নেমে যদি পুনরায় আবার আহত নিহত গণহত্যার মতো ঘটনা ঘটে, তাহলে এর সম্পূর্ণ দায় পাকিস্তান হাই কমিশনও কিন্তু ইগনোর করতে পারবে না। কারণ পাকিস্তান হাই কমিশনের ফান্ডিং ইউনিভার্সিটিগুলোতে গবেষণার নাম করে দেওয়া হয়, তারা আবার পরবর্তীতে লেসনের নাম করে ওই আইডিওলজিটা স্টুডেন্টদের মাঝে ইনজেক্ট করে। এমনকি ববি হাজ্জাজের মতো দেশদ্রোহী শিক্ষক নেতারাও এইটার সাথে জড়িত। তো এই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাস্টিফাই করে যদি এখনই সমাধানে না আসা যায়, তাহলে ফিউচারে এদের কারণে আমার দেশ বিপদে পড়বে, আমার দেশের সন্তানরা বিনা বিচারে হত্যার শিকার হবে, রক্ত ঝরলে ঝরবে আমার স্টুডেন্ট ভাই বোনদের। আমরা সেটা চাই না। এজন্যই ডিপ্লোম্যাটিক্যালি ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে খেলছে, যাতে এই লাশগুলা না পড়ে এবং আমরা যেন সরাসরি একটা ডিপ্লোম্যাটিক সমাধানের মাধ্যমে আসতে পারি। যদি এই ডিপ্লোম্যাটিক সমাধান না আসে, তখন কিন্তু যুদ্ধের পথ যদি এই উপদেষ্টারা বেছে নেয়, তখন যুদ্ধের পথ শেখ হাসিনাও বেছে নেবে। টিট ফর ট্যাট, এখানে কোনো মায়া কান্না করে লাভ নেই। দ্বিতীয় কথা, যদি শান্তিপূর্ণ সমাধান হয়, তাহলে সরকার প্রধানের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জামাতের পেতাত্তা যেগুলো আছে এগুলাকে ঘাড় ধরে নামায় দিতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর বোর্ড অফ ট্রাস্টি চেঞ্জ করে দিতে হবে। ছাত্রদেরকে মিসগাইড করা হয় এদের মাধ্যমেই, আর এরা গবেষণার নামে টাকা এনে ছাত্রদের মাঝে ওই মতবাদটাই ইনজেক্ট করে যেই মতবাদটা দিয়ে বাংলাদেশে এই যে ক্যারাবেরা লাগিয়ে যাবে জুলাই আন্দোলনের মতো। তো এটাই হচ্ছে বাস্তবতা। কারণ এর আগে হলি আর্টিজান জঙ্গি হামলায় আমরা দেখেছি কি এই নর্থ সাউথ ইউনিভার্সিটির 6 শিক্ষার্থী ওই জঙ্গিবাদ কর্মকাণ্ডে নিহত হয়েছিলেন। জঙ্গিবাদী চর্চা শুধুমাত্র যে মাদ্রাসার ওই সাইড থেকে আসতেছে, নট লাইক দ্যাট। বেসরকারি ইউনিভার্সিটি গুলো কিন্তু কম যায় না, সেদিকেও খেয়াল রাখতে হবে।
যেমন প্রাইম এশিয়া, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এগুলোর দিকে বিশেষ করে নজর রাখতে হবে। ব্র্যাক এমনি সোজা হয়ে যাবে, কারণ ব্র্যাক চলে পশ্চিমা নেটওয়ার্কিং এ, তো পশ্চিমা নেটওয়ার্কিং তো আস্তে আস্তে ট্রাম্প প্রশাসন ওইটা দেখবে, কোনো সমস্যা নাই। নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি সহ বনানীতে অবস্থানরত যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি আছে প্রত্যেকটার বোর্ড অফ ট্রাস্টি চেঞ্জ করতে হবে। প্রত্যেকটার A to Z স্টাফ, এদের ভিতর এনজিও বাদের কর্মী আছে, এদের ভিতর জামাতের কর্মী আছে, এদের ভিতর বহির্বিশ্বের পেইড এজেন্ট আছে যারা কিনা টাকার বিনিময়ে ছাত্রদেরকে ব্যবহার করে এই ধরনের আন্দোলনের নামে মেটাকুলাসলি ডিজাইন করা প্ল্যানের ভিতর। এগুলাকে আইডেন্টিফাই করে করে চেঞ্জ করতে হবে এবং সরাসরি দেশদ্রোহিতার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে। স্টুডেন্টদের কোনো দোষ নাই, যদি টিচাররা বলে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলে, তারা তো যাবেই। তাদেরকে যদি ওইভাবে বুঝানো হয় তারা তো যাবেই। যারা বুঝাচ্ছে এদের ভিতর ঝামেলা আছে, এদেরকে ফাইন্ড আউট করে এই সমস্যার সমাধান করতে হবে। বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে টাকা দিলেই তো ভর্তি হওয়া যায়, কোনো বিষয় না। সমন্বয়কের নাম দিয়ে যারা এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা জেনে শুনে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং তাদের ডাকে সাধারণ শিক্ষার্থীরা গুলি খাচ্ছে। এটা হওয়া উচিত না। এক পিনাকি ইলিয়াসের এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা এতগুলো শিক্ষার্থীর জীবন বুলেটের সামনে দাঁড় করাতে পারবো না। এজন্য ওই সমস্ত সমন্বয়কদের বিচার হওয়া উচিত যাদেরকে ইউজ করতেছে আসিফরা, আর যারা টাকার বিনিময়ে সাধারণ শিক্ষার্থীদের বুলেটের সামনে দাঁড় করাচ্ছে, এদের আগে বিচার হওয়া উচিত। বৈষম্য বিরোধী নামধারী এই সমস্ত স্টুডেন্টরা যে শিবিরের বি টিম হিসেবে কাজ করছে এটা আর বোঝার বাকি নাই, কারণ বিগত 6 মাসে এটা প্রমাণ হয়ে গেছে যে জুলাই আগস্টে যারা আন্দোলন করছে এরা কেউই সাধারণ শিক্ষার্থী ছিল না, এরা আইডিওলজিক্যালি শিবিরের আদর্শের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রেতাত্মা দ্বারাই পরিচালিত। অনেক আগে থেকেই শিবির যেহেতু লেয়ার ভিত্তিক এই মেটাকুলাসলি ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত, তাই তারা শিবিরের অ্যাক্টিভ কর্মী দিয়েই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে সাজিয়েছিল, যার প্রমাণ বিগত 6 মাসে আমরা বেশ কয়েকবার পাইছি। এদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হয়ে গেছে। বুঝতে বাকি নাই যে এরা শিবিরের কর্মী এবং বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার নাম দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এখন আবার দ্বিতীয় অধ্যায়ে এসে এই শিবিরের কর্মীরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নাম দিয়ে জামাত শিবিরের ওই ক্ষমতা ধরে রাখার, নিয়ন্ত্রণ ধরে রাখার যে এজেন্ডা সেটাই বাস্তবায়ন করতেছে। আর শোনো, আমি বুইরার সাথে কথা কইছি, হালা রাজি, তুমি তারে কিছু জিগাইতে যাইও না। হাসনার সার্জিস সময় মতো স্ট্যাটাস মারবে, তুমি খালি সম্মতি সূচক স্ট্যাটাস দিবা। ঠিক আছে, বুঝছি। প্ল্যান করছে আসিফ এবং পিনাকি মিলে, কিন্তু এই প্ল্যান ধোপে টিকবে না, কারণ আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এখন আমাদের সাথে। বিষয়টা আর ন্যাশনাল ম্যাটার নাই, আমি বারবার একই কথা বলি, বিষয়টা এখন ইন্টারন্যাশনাল ম্যাটার। কারণ বাংলাদেশে আঘাত পড়লে কাতারের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশে আঘাত পড়লে বিশ্বের অনেক দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকবে না একটা বড় রাষ্ট্রের, সেটা হলো ভারত। 140 কোটির বাজার হারাবে অনেক দেশ। এই জন্য কূটনৈতিকভাবে সবাই বাংলাদেশে শেখ হাসিনাকে সাপোর্ট করছে। এছাড়া এই সমস্ত জঙ্গিদেরকে নির্মূলের জন্য আমাদের যুবলীগ, ছাত্রলীগের ভাই বোনরা ছাড়াও আমাদের সাথে এখন বাংলাদেশের সাধারণ মানুষও যুক্ত হয়ে যাবে। সুতরাং এই ধরনের ধানাই ফানাই আর কাজে দিবে না। গতকালকে কাতারের সাথে ভারতের মিটিং হওয়ার পর ধীরে ধীরে সাম্প্রদায়িক গোষ্ঠীর বেজমেন্ট ভাঙা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে দেখবেন কাফি তার বিপ্লবী সরকার গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে এবং আসিফ মানে উপদেষ্টা আসিফ মাহমুদ সেও আওয়ামী লীগ নিয়ে তার যে অবস্থান সেখান থেকে সরে আসা শুরু করছে। কারণ কি? কারণ অর্থায়ন বন্ধ হচ্ছে। পয়সা পয়সা মধ্যপ্রাচ্যের ওই সিন্ডিকেট থেকে তারা যে পয়সা পাইতো সেটা ধীরে ধীরে যে যে অর্গানাইজেশনকে দিত সেটা আস্তে 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 অফ করে দিবে যদি তাদের কথা না মানে। তো বুঝতে পারতেছেন তো গেম কোন দিক দিয়ে ঘোরা শুরু হয়ে গেছে। কারণ এই বাংলাদেশেই আসিফ, এই কাফি, এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে পেট্রোনাইজ করতে যায় কাতার অলরেডি 140 কোটি ভোক্তার বাজার হারাইতে ধরছে। অর্থাৎ ভারত সরাসরি ঘোষণা দিয়ে দিছিল যে কাতারের কাছ থেকে সে তেল গ্যাস কিনবে না। কিন্তু যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হইলো তার পরের দিন যখন ভারতে নরেন্দ্র মোদী ফিরে আসলো, আসার একদিন পরেই তড়িঘড়ি করে কাতারের আমির যে তিনি কিন্তু দ্রুত চলে আসছে ইন্ডিয়ায়, এসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট বলছেন যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সমস্যা চলতেছে এটা সমাধানে আমরা যে যে পদক্ষেপ নিব সেখানে কাতার যদি তাদের পন্থী লোকজনকে সহযোগিতা করে তাহলে সে আর কাতারের কাছ থেকে তেল গ্যাস কিনবে না। তো পরবর্তীতে যেটা হওয়ার সেটাই হলো, কাতারের আমির ডিরেক্ট বলল যে আমরা চাই না ভারতের মতো একটা বৃহৎ জনগোষ্ঠীর যে বাজার সে বাজারটা হারায় ফেলতে, আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে কূটনৈতিক অর্থায়ন বন্ধ করে দিব। অর্থাৎ বুঝতেই পারতেছেন যে সমস্ত সাম্প্রদায়িক গোষ্ঠীরা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, সন্ত্রাসবাদের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের আর ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকতেছে না। কারণ তুরস্ক এটাকে সুপারভাইজ করে এবং মালয়েশিয়া থেকে এই ট্রানজাকশন গুলো পরিচালিত হয়। আর মালয়েশিয়ায় বুঝতেই পারতেছেন কোন কোন লোক বাংলাদেশের
এই সাম্প্রদায়িক গোষ্ঠীর বসবাস করে, এটা তো আর নতুন করে বলার কিছু নাই। তবে এইটুকু বলতে পারি যে বাংলাদেশে যেই জঙ্গি অর্থায়নের যেই ফান্ডিংটা ছিল, যেটা কাতার করতো, সেটা আর এখন আর করবে না। সুতরাং আস্তে 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 বাংলাদেশের এই রাষ্ট্রীয় কাঠামো জিম্মি মুক্ত হতে চলেছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এই ধরনের বৈশ্বিক পরিস্থিতিতে এই জুলাই আন্দোলনের অনেকেরই স্টেটমেন্ট চেঞ্জ হয়ে গেছে। চলেন উপদেষ্টা আসিফের একটা নিউজ দেখে আসি। জনকণ্ঠ কিন্তু ওই নিউজটা কভার করছে। হঠাৎ করে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে যে তার অবস্থান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, সেখান থেকে তিনি সরে এসেছে। তো এমনি এমনি কি সরে আসছে? টাইট জায়গা মতোই লাগছে, ওই জন্যই সরে আসছে। চলেন একটু দেখি। ধীরে ধীরে রিজিম চেঞ্জ করা শুরু হয়েছে। একটা জিনিস বলে রাখি, রাজপ্রাসাদে শিয়াল ঢুকলে রাজা শিয়াল হয়ে যায় না, শিয়াল কিন্তু শিয়ালই থাকে। হয়তোবা শিয়ালের ভয়ে রাজা আত্মরক্ষার্থে একটা নির্দিষ্ট নিরাপদ জায়গায় চলে যায়, কিন্তু তার যে কর্মকাণ্ড সে কিন্তু সেখান থেকেও পরিচালনা করতে পারে। লিডার ইজ লিডার। পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের কথা শুনে এই আসিফ নজরুলরা, এই আসিফ মাহমুদরা, এই ডক্টর ইউনূসের দোসররা মেটাকুলাসলি ডিজাইন করে শেখ হাসিনাকে উৎখাত করেছে। এরা বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এরা তো প্রকাশ্য দেশদ্রোহী, এদের তো অবশ্যই বিচার হবে, এতে কোনো ছাড় নাই। দ্বিতীয় যে বিষয়, এরা সেফ এক্সিট চাইছিল, সেফ এক্সিট এরা পাবে না, কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী দেশদ্রোহীদেরকে যেভাবে বিচার করা হয় সেইভাবে বিচার করা হবে এই সমস্ত উপদেষ্টাদের। এই সমস্ত জঙ্গিদেরকে এক এক করে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে, সেটা এখন সময়ের ব্যাপার মাত্র।